আমি মনস্থির করেছি যশ, আমি বাবা মার কাছে থাকতে চাই, ফিরে যেতে চাই। ডিভোর্স হোক বা না হোক আমি ফিরে যেতে চাই। তুই চিন্তা করিস না, বাড়ির লোকজন কেউ কিছু জানবে না। আমি কাউকে কিছু বলবো না। আমি শুধু বলবো কয়েকটা দিনের জন্য বাবা মার কাছে থাকতে যাচ্ছি, তারপরে প্রথম প্রথম যাওয়া আসা থাকবে, তারপর সবটাই অভ্যেস হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। তুই চলে যেতে চাইলে আমার আর কিছু বলার নেই, কিন্তু বিশ্বাস কর তোর প্রতি আমার মনে একটা সফট কর্নার আছে। আমি তো সফট কর্নার চাই না যশ, আমি তোর পুরো মনোযোগটা চাই। আর সেটা করার জন্যই নাটা আমার সাংঘাতিক প্রয়োজন ছিল। তুই বুঝতে পারছিস না, তুই প্রত্যেকটা মুহূর্তে আমাকে কতটা অপমান করছিস। তুই যত অপমান করছিস তত শাবনামের প্রতি ক্ষতি করার ইচ্ছে আমার আরো বেড়ে যাচ্ছে। তবে শাবনাম সারেন্ডার করেছে, ও নিজে থেকেই চলে যাবে, তাই আমাকে স্বেচ্ছায় ওর ক্ষতির কোনো কারণ হতে হবে না। আর এখন এই অভিনয়টা আমার জন্য খুব দরকার ছিল। তা না হলে তুই হয়তো ভাববি যে আমি শাবনামকে বলেছি চলে যেতে। তবে এটুকু বিশ্বাস আমার আছে, শাবনাম যখন কথা দিয়েছে তখন এই ভুলটা শাবনাম কখনো করবে না। আমরা যে ওর কাছে গেছিলাম এই কথাটাও কখনো বলবে না। রোহিণী, কি ভাবছিস তুই এতক্ষণ ধরে? না, কিছু ভাবিনি তো, কি ভাববো? রোহিণী, আমি সত্যি আর চাই না যে তুই আর কষ্ট পা, কিন্তু আমি কি করব বল? আমার জীবনটা না আমার নিজের নিয়ন্ত্রণে আর নেই রে। আর আমি নিজেও অভিনয় করে আর থাকতে পারছি না। কিন্তু অন্তর থেকে আমি কোনোদিনও চাইনি তোর খারাপ হোক। আমি সবসময় চেয়েছি, মন থেকে চেয়েছি যে তুই ভালো থাক। আচ্ছা রোহিণী, আমরা আবার আগের মতন বন্ধু থাকতে পারি না? আমাদের স্বামী স্ত্রীর রিলেশনশিপটা ওয়ার্কআউট করলো না, তাতে কি হয়েছে? আমাদের মধ্যে বন্ধুত্ব তো থাকতেই পারে। আমার মা তোকে খুব ভালোবাসে, তুই চাইলে এই বাড়িতে থেকে যেতে পারিস। প্লিজ থাক না রোহিণী। থেমে যা না যশ, দেখছিস তো এই স্বপ্নভঙ্গের কষ্টটা না আর নেওয়া যাচ্ছে না, নিতে পারছি না। আমি বুঝতে পারছি রোহিণী, আমি বুঝতে পারছি আমি তোকে কতটা কষ্ট দিচ্ছি, কতটা নির্মম হচ্ছে আমি তোর উপর। কিন্তু কিন্তু আমি কিন্তু যা বলছি সব সত্যি কথা বলছি। আমি খুব ভালো করে জানি যে তুই এখন প্রিয় কথা শোনার আগে সত্যি কথাটা শুনতেই পছন্দ করবি। প্রিয় কথা আগে অনেকবার বলেছি, তার মধ্যে কোনো সত্যি ছিল না, কিন্তু আজ যা বলছি সেই সবটাই সত্যি, আর এর মধ্যে কোনো প্রিয় কথা নেই। তবু আমি বলবো, এত কিছুর পর আমি বলবো যে তোর জন্য আমার মনের মধ্যে ভালোবাসা আছে। আমাদের এত বছরের সম্পর্ক, একটা নিবিড় বন্ধুত্ব আছে। তাই তুই যদি কোনো ভুল করিস তখন আমি রিয়াক্ট করে ফেলি। ঠিকই তো করিস, ঠিকই তো করিস। আমি যদি কোনো অন্যায় করি বা ভুল করি, সেটা একজন ট্রু ফ্রেন্ড হিসেবে তোর তো শুধরে দেওয়াই উচিত। তবে কি বলতো যশ, বড্ড মরিয়া হয়ে ভুলগুলো এবার করে ফেলেছিলাম রে। মনে করিস না কিছু। তবে কালকের পর থেকে একটা সিদ্ধান্তও নিয়েছি, রিয়েলাইজেশনও হয়েছে। আর আমি কোনো অন্যায় করব না। শাবনামের সাথে তো নাই, ওর কাছে তো আমি হেরেই গেছি যশ, পুরোপুরি হেরে গেছি। তবে হেরে গিয়ে আমি জিতে যেতে পারি। এই বাড়িটা ছেড়ে যদি আমি চলে যেতে পারি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমারই জয় হবে। আমিও মানসিকভাবে ভালো নেই রোহিণী, তোকে বন্ধু হিসেবে আমি আমার পাশে চাই। এখন পারলে থেকে যাস। আমি তোর কাছে গিয়ে তোকে কখনো অসম্মান করব না, এক ঘরে থাকলেও কখনো তোর কাছে যেতে চাইবো না, তোকে অসম্মানও করব না, এটুকু কথা দিলাম আমি। কাছে আর এলি কই তুই? হ্যাঁ সত্যি আমি তোর কাছে যেতে পারিনি। শাবনামকে মন থেকে ভালোবাসার পর আমি তোর কাছে সত্যি যেতে পারিনি রোহিণী।
এটাই হয়তো আমার লিমিটেশন। এভাবেই হয়তো আমি তোকে ঠকিয়েছি। আর এই অপরাধের জন্য তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। তোকে কি করে শাস্তি দিই যশ? তোকে যে আমি খুব ভালোবাসি রে। শাস্তি যাকে দেবার তাকে তো শাস্তি দিয়েই এসেছি যশ। ওটা নিয়ে তোকে আর ভাবতে হবে না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। একবার চোখের আড়ালে চলে গেলে তুই কিছুতেই আর আমাকে অস্বীকার করতে পারবি না, কিছুতেই পারবি না। আমি জানি শবনমহীন জীবনে আমি আর তুই নতুন করে আবার গুছিয়ে সংসার করবো যশ। আমার সব স্বপ্ন পূরণ হবে, এতদিনের সব স্বপ্ন আমার পূরণ হবে, আমি জানি। আমি জানি রোহিণী, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি আমি তোকে, কিন্তু তবু আমি এটা কখনোই চাইবো না যে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আমার জন্য না হোক, আমার মায়ের জন্য থাক। আমার মা তো তোকে খুব ভালোবাসে। অথবা নিজের জন্য থাক। তুই তো বিয়ের আগে ওই বাড়িতে আসতিস, থাকতিস, ঠিক তেমন ভাবেই থাক না। মানছি মানছি আমি এটা একটা অন্যায় আবদার করছি তোর কাছে, অবশ্যই অন্যায় আবদার করছি। তবুও আমার দিক থেকে বলা রইল, তুই যদি আমাদের বাড়িতে থাকিস আমি খুব খুশি হব। শবনম, রোহিণীদি দেখো, তোমার যা বলার ছিল তুমি কাল বলেছো, আমি শুনেছি। আর আমারও যা বলার ছিল আমি বলেছি। আমার মনে হয় না এরপর আমাদের মধ্যে আর কোনো কথা থাকতে পারে। শবনম, তোমাকে আমি একটা খবর দেওয়ার জন্য কাল গেছিলাম। আমার জন্য আরও কোনো খবর আছে? খবরটা শুনলে হয়তো তোমার ভালো লাগতেও পারে। বলতে পারো ওই খবরটা দিতেই আমি কালকে তোমার কাছে ছুটে গেছিলাম। যে খবরটা দেওয়ার জন্য তুমি আমার কাছে ছুটে গিয়েছিলে, অথচ সেই খবরটাই আমাকে দিলে না। হলো না জানো, তালে গোলে না খবরটা তোমাকে দেওয়াই হলো না। আর সত্যি কথা বলতে কি, একটু আমি কনফিউজডও ছিলাম যে খবরটা তোমাকে আমি দেবো কি দেবো না। মানে কিছুই না, খবরটা শুনলে তোমার ভালো লাগবে ঠিকই, কিন্তু কষ্টও হতে পারে। তুমি আমার মন নিয়ে এত ভাবো রোহিণীদি? কোন খবরে আমার খারাপ লাগবে, কোন খবরে আমার ভালো লাগবে, এত ভাবো? আবার একই খবরে আমার ভালোও লাগতে পারে, আবার কষ্টও হতে পারে। রোহিণীদি, আমার কাছে তো চয়েস নেই গো। আমি তো নিজেও নিজের খবর নিয়ে এতটা ভাবি না রোহিণীদি। তোমার কোনো খবর শুনলে আমার খারাপ লাগবে, এটাই বা তুমি ভাবছো কেন? তোমার খবর শুনলে তো আমার ভালোও লাগতে পারে, এটুকু আমি ট্রাস্ট করতে পারো। সেই ট্রাস্টটা তোমার প্রতি ছিল বলেই তো আমি কালকে তোমার কাছে ছুটে গেছিলাম শবনম। দেখো, যতদিন আমি শুধুমাত্র যশের বউ ছিলাম ততদিন তোমার সঙ্গে লড়াইটা আমি চালিয়েই গেছি। তোমার কাছে ভিক্ষের ঝুলি নিয়ে আমি যাইনি শবনম। কিন্তু কি বলতো, বিবাহিত মেয়েদের কিছু ইনসিকিউরিটি থাকে তো, সেই জন্যই যে লড়াইটা অপ্রয়োজনীয় সেই লড়াইটা আমি এতদিন ধরে তোমার সঙ্গে লড়ে গেছি। বাবা মা আমাদের বিয়েটা অনেক কষ্ট করে দিয়েছিলেন শবনম। আর আমার আর যশেরও এতগুলো বছরের সম্পর্ক, এরপরেও যদি কোনো তৃতীয় শক্তির কারণে আমাদের সম্পর্কটা এভাবে অনিশ্চয়তার দিকে পৌঁছয়, তাহলে তুমি বুঝতে পারছো সেটা আমার কাছে কতটা অসম্মানজনক, কতটা লজ্জার ব্যাপার। সোশ্যাল এম্বারেসমেন্ট যাকে বলে। আর দেখো শবনম, বিয়েটা কিন্তু কোনো ছেলে খেলা নয়। প্রত্যেকটা মেয়ে বিয়ে করে কারণ সারা জীবন সেই বিয়েটায় সে ক্যারি করতে চায়। তারপরেও যখন কোনো মেয়ে দেখে যে বিয়েটা একটা অনিশ্চয়তার দিকে এগোচ্ছে, তখন সকলে সেটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারে না। আমিও পারিনি, আমি তো স্বীকার করছি আমি পারিনি, আমি ফেল করেছি। আর সেই ইনসিকিউরিটি থেকেই আমি তোমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি, তোমাকে অসম্মান করেছি, তোমার প্রতি অন্যায় করেছি। আমি খুব মরিয়া হয়ে গিয়ে করেছি শবনম, তুমি বিশ্বাস করো, আমি খুব অধীর হয়ে গিয়ে করেছি। তবে সামহাও জানো তো, কোথাও একটা মনের গভীরে আমি জানতাম যে তুমি কখনোই আমাদের অনিষ্ট করতে পারো না, কখনোই পারো না।
তবু তোমার ওপর আমার যে ট্রাস্টটা দেখানো উচিত ছিল সেই ট্রাস্টটা তো আমি দেখাতে পারিনি, বলো। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর সত্যি কথা বলতে কি বলো তো, শুধুমাত্র তোমার জন্যই যে এসব হয়েছে তা কিন্তু নয়। আমি কিন্তু যশের জন্য এটা করে ফেলেছি। যশ কোনোদিন আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, তো দ্বিতীয় দিন আমার দিকে ঘুরেই তাকাচ্ছে না। এই অনিশ্চয়তাটা আমি আর নিতে পারছিলাম না শাবনাম, বিশ্বাস করো। দেখো রোহিণীদি, আমার দিক থেকে যা করার আমি তো করবই। আর আমি যখন এখন তোমার আর জজদার মধ্যে থাকি না, তখন জজদার ব্যাপারে কোনো কথা শোনার দায় কিন্তু আমার নেই। না না না, আমি জাস্ট তোমার সাথে শেয়ার করলাম, আর কিছু না। সুখবরটা তো এখনো দিলে না রোহিণীদি। আমার একটু তাড়া আছে, সকাল থেকে না কিছু খাওয়া হয়নি গো, একটু ক্যান্টিনের দিকে যাব। ও আই এম সো সরি, হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হয়ে গেল তো, তাই তোমাকে আটকে কথাগুলো বললাম। না হলে আমি তোমাকে ফোন করে ঠিকই দেখা করে নিতাম আজকে। তাই জন্যই তো তোমায় বলছি শাবনাম, যতদিন আমার পরিচয়টা শুধুমাত্র যশের স্ত্রী ছিল, ততদিন আমি তোমার সঙ্গে শুধু লড়াই করে গেছি। যেদিন থেকে আমার একটা অন্য পরিচয় তৈরি হয়েছে, যেদিন থেকে আমি কনফার্মড হয়েছি যে আমি যশের সন্তানের মা হতে চলেছি, সেদিন আমি বাধ্য হয়ে তোমার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে ছুটে গেছি শাবনাম। আমি কনসিভ করেছি শাবনাম। এতদিন যখন যশ এবং আমার মাঝখানে আর কেউ ছিল না, তখন একরকম। কিন্তু বুঝতেই তো পারছো, এখন যশ আর আমার মাঝখানে যখন একজন তৃতীয় মানুষ আসতে চলেছে, তখন আমি... এ তো খুব ভালো কথা রোহিণীদি, কংগ্রাচুলেশন। দেখো, যশ আমার হাজব্যান্ড, কিন্তু তবু একটা কথা বলি, ছেলেদেরকে যেন তো কখনো বিশ্বাস করতে নেই। এই তো যশ এতদিন তোমার সামনে তোমাকে কি বলে এসছে বলো? এমন একটা ভাব করেছে যেন তোমাকে ছাড়াও পৃথিবীর কাউকে চেনেই না, অথচ আড়ালে আবডালে আমার সঙ্গে এইরকম অন্তরঙ্গ সম্পর্ক রেখেই চলেছে। তুমি তো ওকে ভালোবাসো শাবনাম, একবার ভেবে দেখো ও কি আদৌ তোমার ভালোবাসার যোগ্য? দেখো শাবনাম, আমি তো যশকে ভালোবেসে বিয়ে করেছি, আমার না কিছু করার নেই। যশ যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, আমার এই যশকে নিয়েই চলতে হবে। আমি কোনো মূল্যেই আমাদের বিয়েটা ভাঙুক এটা চাই না শাবনাম। যশ ভালো স্টুডেন্ট হতে পারে, যশ ভবিষ্যতে অনেক বড় ডাক্তার হতে পারে, কিন্তু যশকে মানুষ হিসেবে যতটা তোমরা ভালো ভাবো, যশের ভিতরটা যতটা ভালো মনে হয় না, ততটা ভালো কিন্তু ওর নয়। না হলে তুমি আমাকে একটা কথা বলো তো শাবনাম, আমার সঙ্গে অন্তরঙ্গতা তৈরি করার পরে ও তোমাকে কোন মুখে বলে যে ও তোমাকে ভালোবাসে? বলতে পারো? যে কথাগুলো তোমাকে বলেছে, সেই একই কথা তো অন্তরঙ্গ মুহূর্তেও আমাকেও বলেছে। ও তোমাকে বলেছে যে আমি ছাড়া নাকি ওর জগৎ অচল, আমি ছাড়া নাকি ওর ভুবন অন্ধকার। এই কথাগুলো আমাকে কি করে বলেছে তাহলে বলো তো? অথচ কি অদ্ভুত ভাবে ও যখন তোমার সামনে থাকে, তখন এমন একটা ভাব দেখাবে যে আমার সঙ্গে ওর কোনো রকমের কোনো সম্পর্কই নেই। এই তো সেদিন এই যে জনসভা করে আমাকে তোমার কাছে ক্ষমা চাওয়ালো, আমাকে অপমান করলো। কেন শাবনাম, কি মনে হয় তোমার? কেন বলো তো? নিজের ইমেজটা ঠিক রাখবে বলে। তোমার সামনে নিজের ইমেজটা কোনোভাবেই ও ড্যামেজ করতে চায় না। না হলে তুমি ভাবতে পারো, এত কিছুর পরেও আমার সঙ্গে অন্তরঙ্গতা তৈরি করে কি হিসেবে? আমার না সত্যি দেরি হয়ে যাচ্ছে গো। দেখো, তোমার বাচ্চার জন্য আমার শুভকামনা রইল। হয়তো কখনো আমার তোমাদের বাচ্চার সাথে দেখা হবে না, কিন্তু আমার আশীর্বাদ সব সময় থাকবে ওর জন্য। রোহিণীদি, তুমি তো ভেবো না, আমি তো তোমাকে বলেছি আমি এখান থেকে চলে যাব। আমাকে 7টা দিন সময় দাও। দেখো, আজ সকাল অবধি আমার দোদুল্য মানতা ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত যে আমি এখান থেকে চলে যাব। আমি থাকবো না এখানে। আমি কালই প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলবো যাতে আমাকে অনুমতি দেয় পরীক্ষা দেওয়ার জন্য। তুমি কোথায় যাবে শাবনাম? গ্রামে যাবে তো?
যশ তোমার গ্রামে গিয়েও হাজির হবে। ভেবো না রোহিণীদি, আমি যেখানে যাব তার ঠিকানা কেউ পাবে না, কেউ না। আর আমি গ্রামে যাব না, কারণ আমি জানি গ্রামে গেলেই যশদা ঠিক আমার কাছে যাবে। আমি গ্রামে যাব না। টাকাগুলো না নিতে পারতে শবনম, তোমার তো কিছু টাকা লাগবে বলো। তোমার সাহায্য করার কথা আমি কোনোদিনও ভুলবো না, কিন্তু ওই যে বললাম রোহিণীদি, সব কিছু টাকা দিয়ে কেনা যায় না। আসি রোহিণীদি। শবনম, এক মিনিট। তোমার আরো কিছু বলার আছে? না, জাস্ট এটুকুই, তুমি এখনই খবরটা কাউকে জানিও না, হ্যাঁ? পাঁচ কান করো না, একদম ইনিশিয়াল স্টেজ তো। হ্যাঁ, আমি কাউকে পাঁচ কান করবো না। আর আমি পাঁচ কান পাবোই বা কোথায়? আমি তো এখান থেকে চলে যাবো রোহিণীদি। আর তাছাড়া কি জানো তো, ভালো খবরে না একটু সুবাস থাকে, আর সেই সুবাস চারিদিকে মম করে, লোকে এমনিই জানতে পারবে। আর তাছাড়া কদিন পর তোমাকে দেখেই তো লোকে বুঝতে পারবে যে তুমি প্রেগনেন্ট। হ্যাঁ, সেটা জানি, তবু আমি এখনই না কাউকে জানাতে চাইছি না শবনম। জাস্ট কনফার্মড হয়েছি, একদম ইনিশিয়াল স্টেজ, তাই জন্যই। কাউকে বলবো না, ভেবো না। তুমি কষ্ট পেলে আমি জানি। কিসের জন্য কষ্ট পাবো আমি? পৃথিবীতে একটা বাচ্চা আসবে, এটা তো আনন্দের খবর। কষ্ট কেন পেতে যাব? বাচ্চা আসছে বলে তুমি কষ্ট পাচ্ছ তা নয়, তুমি কষ্ট পাচ্ছ যশের কারণে শবনম। অ্যাকচুয়ালি কি বলতো, যশ তো কোনোদিনই তোমাকে এই ইমপ্রেশনটা দেয়নি না যে আমার সঙ্গে ওর সমস্ত সম্পর্ক ঠিকঠাক আছে। ও সবসময় তোমাকে বুঝিয়েছে যে আমার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই ওর ঠিক নেই। সেটা যে কত বড় মিথ্যে সেটা তো তুমি আজ জানতে পারলে। তাহলে তোমার কষ্ট হওয়াটা কি স্বাভাবিক নয় শবনম? কি করবে বলো, ছেলেরা এরকমই হয়, ভেবে কিচ্ছু লাভ নেই। আমি ভাবছি না রোহিণীদি, তোমার কি মনে হয় পৃথিবীতে আমার আর কোনো কাজ নেই যশদাকে নিয়ে ভাবা ছাড়া? পৃথিবীতে না যশদাকে নিয়ে ভাবা ছাড়াও আমার অনেক কিছু করণীয় আছে রোহিণীদি, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো যশদাকে নিয়ে ভাবার থেকেও গুরুত্বপূর্ণ। ভালো থেকো। এতদিনে ঠিক জায়গায় তীরটা বিঁধেছে। রক্ত ঝরছে তো, ঝরুক, রক্তে ভেসে যাও তুমি। আর রক্ত স্নান করতে করতে সারা জীবনের মতো যশের নামটা ভুলে যাও, এটাই আমি চাই। এই জন্যই আমাকে এই মিথ্যেটুকু বলতে হলো। এবার তোমার সঙ্গে আমার লড়াইয়ের শেষ কিনারায় আমি চলে এসেছি শবনম। এখন দুজনের মধ্যে কেউ একজন জিতবে। আমি কোনো দিন হারতে শিখিনি, আমি বরাবর জিতেছি। আর তোমার সঙ্গে এই চূড়ান্ত লড়াইয়েও আমিই জিতব, এই নিয়ে আমার কোনো সংশয় নেই। যশদা, সব ঠিকঠাক তো? হ্যাঁ, সব ঠিকঠাক। তোদের সব ঠিকঠাক? হ্যাঁ। তুমি কতক্ষণ ধরে এখানে বসো? এ কি, আমাকে দেখে তোমার উঠে যেতে ইচ্ছে করলো? মাইকেল, চায়ের টাকাটা। আমারও খুব খিদে পেয়েছে শবনম, আমাকে অন্তত একটা অমলেট খাওয়াও। সেটা তো মাইকেল খাওয়াবে। পেমেন্টটা তো তুমি করবে। মাইকেল, আরেকটা অমলেটের টাকা কেটে নিও। এক মিনিট শবনম, খাওয়াতে গেলে না সামনে বসে খাওয়াতে হয়, শুধু টাকা দিয়ে দিলেই হয় না। বাড়িতে বউ থাকতে বাইরের মেয়ের সাথে ফ্লার্ট করতে তোমার লজ্জা করে না? কি? ফার্দার আর কখনো তুমি আমার পেছন পেছন ঘুরবে না। চলতা, নিজের বউটাকে তো সম্মান করো, অন্তত নিজেকে তো সম্মান করো। শবনম। কি শবনম? হ্যাঁ, কি শবনম? শবনম, এটা কি করছো তুমি? কেন করছো এরকম? এটা একটা পাবলিক প্লেস। পাবলিক প্লেস তো তোমার মনে থাকে না কথাটা? এটা যে একটা পাবলিক প্লেস সেটা কি মনে রাখার দায়িত্ব শুধুমাত্র আমার? কেন জলদা, কিসের জন্য বারবার তুমি আমার সাথে যেচে যেচে কথা বলতে আসো আমি কথা বলতে না চাইলেও? কি চাও তুমি আমার কাছ থেকে? কি চাও জলদা? তুমি কি আমাকে আর পাঁচটা মেয়ের মতো সস্তা ভেবেছো? হোয়াট হ্যাপেন্ড শবনম? কি হয়েছে তোমার? তুমি তুমি প্লিজ আমাকে খুলে বলো, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি কোনো কারণে আপসেট? আমি তোমার কারণে আপসেট, আমি তোমার কারণে আপসেট জজদা। এখন তো আমার মনে হচ্ছে আমাকে তোমার জন্যই কলেজও ছাড়তে হবে। হোয়াট ডু ইউ মিন বাই দিস? বুঝতে পারছো না? বুঝতে পারছো না আমি কি বলছি? আমি তো বাংলাতেই কথা বলছি, না বোঝার তো কিছু নেই।
কিসের জন্য জজদা আমি যেখানেই যাই তুমি আমার পেছন পেছন যে আমাকে ফলো করো? কিসের জন্য? কি চাও তুমি আমার কাছ থেকে? আমি কি একবারও তোমাকে বলেছি আমার কাছে এসো, আমার সাথে এসে ফ্লার্ট করো, আমাকে মিষ্টি মিষ্টি কথা বলো? আমি কি অপরাধ করেছি জজদা? কিসের জন্য তুমি আমার সাথে এরকম করো? কেন করছো তুমি এরকম? কেন এইভাবে আমাকে সবার সামনে অপমান করছো? কি করেছি আমি? কি করনি তুমি? আজকে যখন আমি তোমার বাড়িতে ছিলাম, তোমার বাড়ি ছাড়তে আমি বাধ্য হয়েছি শুধুমাত্র তোমার জন্য জজদা। কারণ তোমার বাড়িতেও তুমি কোনোদিন আমাকে স্পেয়ার করনি। রাত বিরেতে আমার ঘরে চলে এসেছো, আমি তো তোমাকে বারণ করেছিলাম এসো না আমার ঘরে, এসো না, তাও তুমি আমার কোনো কথা শোনোনি। কেন জজদা? আমরা গরিব বলে, অন্য ধর্মের মেয়ে বলে আমরা কি এতটাই সস্তা যে আমাদের সঙ্গে যা খুশি তাই করা যায়? শবনম, নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট। নাও ইউ আর ক্রসিং ইউর লিমিট শবনম। তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো, যে পয়েন্টটা তুমি রেজ করছো, এই পয়েন্টটাকে আমি কতটা সম্মান করি এটা বোধহয় তুমি আজ অব্দি বুঝতে পারোনি। এই যে কথাটা বলছো না, এটা তোমার বাইরের, পুরোটাই বাইরের, কিন্তু মনে মনে তুমি কোনোদিনও আমাকে সম্মান করনি জজদা। তুমি আমাকে সস্তার মেয়ে ভেবেছো, তাই তো তোমার ঘরে বউ থাকতে দিনের পর দিন আমাকে কুপ্রস্তাব দিয়েছো। জাস্ট শাট আপ। ইউ শাট আপ।